আজকের খবরের কাগজগুলো দেখছিলাম, তো মনে হচ্ছে বাংলাদেশ যেন মানে একই সাথে অনেকগুলো গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। হুম। একদিকে যেমন ভবিষ্যতের কিছু পরিকল্পনা বা রূপরেখার চেষ্টা দেখছি, তেমনই আবার জনস্বাস্থ্য বলুন, রাজনীতি, প্রশাসন, এমনকি শিক্ষা খাত নিয়েও বেশ কিছু উদ্বেগজনক জটিল চিত্র দেখতে পাচ্ছি। ঠিক। আমরা আজ ভাবছি এই কাগজগুলোর কিছু বিশেষ খবর নিয়ে একটু ভেতর পর্যন্ত যাব, মানে খবরগুলোর পেছনের খবরটা বোঝার চেষ্টা করব আর কি। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা তো মূলত বিবিসি বাংলা পরিবেশিত বিভিন্ন সংবাদপত্রের যে সারসংক্ষেপ, সেখান থেকেই তথ্যগুলো নিয়েছি। আমাদের উদ্দেশ্য সেটাই, শুধু ঘটনাগুলো বলে যাওয়ার নয়, বরং সেগুলোর কারণ কি, প্রভাব কি হতে পারে, বা একটার সাথে আরেকটার যোগসূত্র কোথায়, সেটা একটু খুঁজে দেখা। একটা পুরো ছবি পাওয়ার চেষ্টা, তাই না? একদম ঠিক। কোথায় আমাদের মনোযোগ দেওয়া দরকার, কেন কিছু ঘটনা অন্যগুলোর চেয়ে বেশি ভাবাচ্ছে, আর এই সব মিলিয়ে আসলে ছবিটা কি দাঁড়াচ্ছে, এইগুলোই একটু সহজ করে বলার চেষ্টা করব আজকের আলোচনায়। তাহলে শুরু করি। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা, সেটা জনস্বাস্থ্য নিয়ে একটা রীতিমতো শঙ্কার খবর। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স মানে AQLI এর নতুন রিপোর্ট বলছে, এই যে বায়ু দূষণ, এর কারণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে, শুনবেন, 5.5 বছরেরও বেশি। 5.5 বছর? এটা তো বিশ্বাস করা কঠিন। হুম। আর রিপোর্ট বলছে বাংলাদেশ এখন নাকি বিশ্বের সবচেয়ে দূষিত দেশ। এটা আসলেই ভয়াবহ একটা তথ্য। রিপোর্টটা আমি দেখছিলাম, পরিসংখ্যান যা বলছে, দেশের প্রায় 16,68,00,000 মানুষ, বলতে গেলে প্রায় সবাই, সবাই। হ্যাঁ, প্রায় সবাই এমন জায়গায় থাকছেন যেখানে বাতাসে ভাসমান যে ক্ষতিকর কণা থাকে, PM2.5, সেটার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর নির্ধারিত মানের চেয়েও তো অনেক বেশি বটেই, এমনকি আমাদের দেশের যে নিজস্ব জাতীয় মানদণ্ড আছে তার চেয়েও বেশি। তার মানে দেশের ভেতরেও যা স্ট্যান্ডার্ড ধরা হয়, তার চেয়েও খারাপ বাতাসে আমরা শ্বাস নিচ্ছি। আচ্ছা, সবচেয়ে কম দূষিত জেলা কোনটা বলা হয়? লালমনিরহাট। হ্যাঁ, সাধারণত তাই বলা হয়। হ্যাঁ। সেখানকার কি অবস্থা? সেটাও কি? ভালো না? সেখানেও দূষণের মাত্রা WHO এর যে নির্দেশিকা, তার চেয়ে প্রায় 7 গুণ বেশি। ভাবুন একবার, যেটাকে আমরা বলছি সবচেয়ে কম দূষিত। তার মানে তো ঢাকা বা চট্টগ্রামের কথা বলাই বাহুল্য। ঠিক, ওখানকার অবস্থা তো আরও সঙ্গীন। রিপোর্টে যেমন বলা হয়েছে, এই দুটো শহরে যদি দূষণটাকে WHO এর কাঙ্ক্ষিত মাত্রায় নামিয়ে আনা যেত, শুধু নামিয়ে আনা যেত, তাহলে মানুষের গড় আয়ু বাড়তে পারত 6.2 বছর পর্যন্ত। প্রায় 6.5 বছর। হ্যাঁ, এমনকি যদি শুধু আমাদের জাতীয় মানদণ্ড পূরণ করা যেত, তাহলে ঢাকায় আয়ু বাড়ত 4.1 বছর, চট্টগ্রামে 3.3 বছর। তার মানে এই বায়ু দূষণ, এটা তো আমরা যে ধূমপান বা অপুষ্টির ঝুঁকির কথা বলি, সেগুলোর চেয়েও অনেক বেশি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। অবশ্যই, পরিসংখ্যানে তো সেটাই দেখা যাচ্ছে। ধূমপানে যেখানে গড় আয়ু কমে প্রায় 2 বছর ধরা হয়, শিশু বা মায়ের অপুষ্টিতে হয়তো 1.4 বছর, সেখানে শুধুই বায়ু দূষণই কেড়ে নিচ্ছে 5.5 বছরের বেশি। হুম। আর দেখুন, এটা তো শুধু আয়ু কমার সংখ্যা নয়, এর ভেতরে লুকিয়ে আছে দীর্ঘমেয়াদী সব স্বাস্থ্য সমস্যা। ধরুন, শ্বাসকষ্ট, হৃদরোগ, ফুসফুসের ক্যান্সার, স্ট্রোক, এগুলোর ঝুঁকি যে কি সাংঘাতিকভাবে বাড়ছে। ঠিক। এর ফলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ওপর এখন যে চাপটা পড়ছে, আর ভবিষ্যতে যেটা পড়বে, সেটা ধারণার বাইরে। আর অসুস্থ কর্মক্ষম মানুষ বাড়লে তো দেশের অর্থনীতিতেও তার প্রভাব পড়বে, তাই না? এটা একটা বহুমুখী সংকট। জনস্বাস্থ্যের এই চাপের সাথে আরেকটা বড় চাপ তো ওষুধের দাম। এটাও দেখলাম খবরে, বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী রোগ, যেমন ধরুন হাই প্রেশার, ডায়াবেটিস, হার্টের সমস্যা বা ক্যান্সার, তাদের তো ওষুধ না হলেই নয়, কিন্তু সেই ওষুধের দামই নাকি এখন আকাশ ছোঁয়া। হ্যাঁ, এই ব্যাপারটা নিয়েও কাগজে বেশ লেখালেখি হচ্ছে। অনেকে নাকি প্রয়োজনীয় ওষুধ কিনতেও হিমশিম খাচ্ছেন। কারণটা কি বলছে কোম্পানিগুলো? ডলারের দাম? হ্যাঁ, কোম্পানিগুলো তো বলছে ডলারের দাম বেড়েছে, কাঁচামাল আনতেও খরচ বেশি পড়ছে, উৎপাদন খরচও বেড়েছে, এই সব। তবে এর বাইরেও কিছু কারণের কথা কিন্তু শোনা যাচ্ছে। যেমন? ঔষধ প্রশাসন অধিদপ্তর বা ডিজিডিএ নজরদারিতে দুর্বলতা আছে কিনা, বা ওষুধের মার্কেটিংয়ে কোনো অনৈতিক কমিশন বাণিজ্য চলছে কিনা, এরকম অভিযোগও কিন্তু উঠছে। খাত সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন এই বিষয়গুলো দাম বাড়ার পেছনে কিছুটা হলেও দায়ী। আচ্ছা।
এখানে আরেকটা জিনিসও মনে রাখা দরকার। একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ১৯৮২ সালের যে ওষুধ নীতি ছিল, সেখানে সরকার প্রায় ৭৩৯টা ওষুধের দাম সরাসরি নিয়ন্ত্রণ করত। ও তাই নাকি? হ্যাঁ, কিন্তু ১৯৯৪ সালে একটা সার্কুলার দিয়ে ওই ক্ষমতাটা কমিয়ে ফেলা হয়। তখন মাত্র ১১৭টা অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে থাকে। বাকিগুলোর দাম ঠিক করার ভার চলে যায় কোম্পানিগুলোর উপর। কিন্তু সম্প্রতি হাইকোর্ট নাকি একটা রায় দিয়েছে এ ব্যাপারে। হ্যাঁ, সেটাই আসার কথা। সম্প্রতি হাইকোর্টের একটা রায়ে ওই পুরনো ৭৩৯টা ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা আবার সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা নীতিগতভাবে একটা ভালো দিক। হুম। কিন্তু প্রশ্ন হল, এই রায়টা কতটা কার্যকরভাবে প্রয়োগ করা যাবে? আর এর ফলে বাজারে ওষুধের দামে আসলেই কোনো ইতিবাচক পরিবর্তন আসবে কিনা সেটা দেখতে কিন্তু সময় লাগবে। শুধু আইন বা ক্ষমতা ফিরলেই তো হবে না, সেটার প্রয়োগ আর বাজারে তার প্রভাব পড়াটা আসল কথা। ঠিক বলেছেন। আচ্ছা, জনস্বাস্থ্যের এই উদ্বেগজনক চিত্র থেকে এবার একটু রাজনীতির দিকে যাই। নির্বাচন কমিশন তো সামনে জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে। হ্যাঁ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যটা হল আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে, মানে রমজান মাস শুরুর আগেই নির্বাচনটা সেরে ফেলা। এই রোডম্যাপে কি কি থাকছে মূলত? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। মোট ২৪টা কাজের কথা বলা হয়েছে। যেমন ধরুন, নির্বাচনী আইনের সংস্কার যদি কিছু লাগে সেটা করা, আসনের সীমানা চূড়ান্ত করা, আবার ধরুন প্রবাসী বা কারাগারে থাকা যারা, তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা, এই সব বেশ জটিল বিষয় নিয়েও কাজ করার পরিকল্পনা আছে। সংলাপের কথাও তো হাসল ছিল। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে রাজনৈতিক দল বা অন্যান্য যারা অংশীজন, তাদের সাথে সংলাপ করার কথা আছে। নভেম্বরের শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার লক্ষ্য রাখা হয়েছে। আর দলগুলোর নিবন্ধনের কাজটা এই সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে চায় ইসি। তফসিল কবে নাগাদ হতে পারে? ইসি সচিব যা জানিয়েছেন, ভোটের সম্ভাব্য তারিখের প্রায় ৬০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। একটা নতুন প্রস্তাবও দেখলাম, বেশ ইন্টারেস্টিং। প্রতীক বরাদ্দের পর নাকি প্রতিটা আসনে প্রার্থীদের নিয়ে একই মঞ্চে ইশতেহার তুলে ধরার ব্যবস্থা করার কথা ভাবা হচ্ছে। ও, এটা তো নতুন আইডিয়া। কিন্তু এই রোডম্যাপ নিয়ে দলগুলোর প্রতিক্রিয়া কেমন? সবাই কি খুশি? না, এখানেই তো ভিন্ন ভিন্ন সুর। যেমন ধরুন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি বলেছেন তিনি খুশি যে একটা অনিশ্চয়তা কাটছে। দেশের মানুষ নির্বাচন চায়, আর নির্বাচন দেওয়া ছাড়া সরকারের নাকি অন্য পথও নেই। আচ্ছা, আর অন্য দলগুলো, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা ছিল, সেই ছাত্র সংগঠনগুলো? তারা কিন্তু বেশ হতাশ। যেমন ওই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটা দল, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা বলছে জনগণের চাওয়া ছিল আগে বিভিন্ন ক্ষেত্রে বিচার আর সংস্কার হবে। তো সেই সংস্কারের রোডম্যাপ না দিয়ে সরাসরি নির্বাচনের রোডম্যাপ দেওয়ায় তারা এটাকে সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ হিসেবে দেখছে। আর জামায়াতে ইসলামী? জামায়াত এই রোডম্যাপকে গতানুগতিক ও কিছুটা বিভ্রান্তিকর বলেছে। তাহলে দেখা যাচ্ছে এই রোডম্যাপ একটা আলোচনার জন্ম দিলেও সবার প্রত্যাশা পূরণ করেনি বা সবার কাছে সমানভাবে গৃহীতও হয়নি। বিভিন্ন দলের এই প্রতিক্রিয়াগুলো আসলে দেশের বর্তমান রাজনৈতিক আবহাওয়া আর তাদের নিজ নিজ অবস্থানটাকেই তুলে ধরছে। ঠিক, আমরা তো এখানে শুধু সূত্র থেকে পাওয়া এই ভিন্ন ভিন্ন অবস্থানগুলিই তুলে ধরছি, কোনো পক্ষ নিচ্ছি না। এই প্রতিক্রিয়াগুলো দেখে বোঝা যায় আগামী দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে আরও অনেক কিছুই দেখার বাকি আছে। অবশ্যই। আচ্ছা, রাজনীতির এই আলোচনার পাশেই প্রশাসনিক কিছু খবরও তো আছে। যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেখানে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনকে। হ্যাঁ, খবরটার সাথে একটা মজার তথ্য ছিল, গত ১৬ বছরে নাকি ৫ জন মন্ত্রী চেয়েও এই পদে বসতে পারেননি। হ্যাঁ, এর একটা কারণ আছে। ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার বিমানকে কর্পোরেশন থেকে পাবলিক লিমিটেড কোম্পানি বানায়, তখন এর পরিচালনা পর্ষদের গঠনতন্ত্রও বদলে যায়। আগে নিয়ম ছিল পদাধিকার বলে সংশ্লিষ্ট মন্ত্রীই চেয়ারম্যান হবেন। ও আচ্ছা। কিন্তু কোম্পানি হওয়ার পর সেই নিয়মটা আর থাকেনি। পরিচালনা পর্ষদই এখন চেয়ারম্যান নির্বাচন করে। তাই মন্ত্রীরা চাইলেই আর সরাসরি চেয়ারম্যান হতে পারেননি। তাহলে এখন শেখ বশিরউদ্দিনের এই নিয়োগের তাৎপর্য কি? নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়েই যায়, তাহলে তো ওনার মেয়াদ খুব অল্প দিনের। ঠিক,
বিমানেরই একজন পরিচালক যেমনটা বলছিলেন সংবাদ মাধ্যমকে, এই অল্প সময় হয়তো দৃশ্যমান বিরাট কোনো পরিবর্তন আনা কঠিন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার সময় কই। তবে ওই একই কর্মকর্তা আর একটা সম্ভাবনার কথাও বলেছেন। তার মতে এই নিয়োগের মাধ্যমে হয়তো ভবিষ্যতে আবার মন্ত্রীরাই এই পদে আসতে পারেন, সেরকম একটা পথ হয়তো তৈরি হতে পারে। যদি সেটা হয় তাহলে হয়তো বিমানের সিদ্ধান্ত গ্রহণে গতি বাড়বে। যদিও এর ভালো মন্দ দুটো দিকই থাকতে পারে, এটা একটা দেখার বিষয় হবে সামনে। প্রশাসনিক বিষয় যখন উঠল তখন স্বচ্ছতা নিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ অভিযোগের খবরও তো দেখলাম, তাই না? হ্যাঁ রাজুকের প্লট পাওয়া নিয়ে। হ্যাঁ, শেখ রেহানা এবং তার 2 মেয়ে টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিক রূপন্তীর ব্যাপারে দুর্নীতি দমন কমিশন মানে দুদকের করা একটা মামলায় রাজুকের 3 জন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। কি বলেছেন তারা? ঢাকার বিশেষ জজ আদালতে তারা সাক্ষ্য দিয়েছেন যে প্লট পাওয়ার জন্য যে হলফনামা জমা দেওয়া হয়েছিল সেখানে আবেদনকারীরা নিজেদের ভাসমান, অসহায় ও গরিব হিসেব উল্লেখ করেছিলেন। এই সাক্ষ্য দিয়েছেন রাজুকের উপপরিচালক মো মাহবুবার রহমান এবং আরও 2 জন সহকারী পরিচালক অসীম শীল ও উল্লাস চৌধুরী। এটা তো বেশ চাঞ্চল্যকর অভিযোগ। মূল মামলাটা কিসের ভিত্তিতে? অভিযোগটা হল প্লট বরাদ্দের জন্য যে হলফনামা দেওয়া হয় সেখানে অসত্য তথ্য দেওয়া হয়েছে। দুদকের আইনজীবী যা বলছেন, জব্দ করা নথিতে নাকি আবেদনকারীদের জীবনবৃত্তান্তসহ মোট 44টা তথ্য পাওয়া গেছে, যা হলফনামার ওই তথ্যের সাথে মেলে না। ও, তবে মনে রাখতে হবে বিষয়টা কিন্তু এখনও বিচারাধীন। আদালতের রায় আসার আগে নিশ্চিত করে কিছু বলা ঠিক হবে না। কিন্তু ঘটনাটা যে প্রশাসনিক স্বচ্ছতা আর প্রভাবশালীদের সুযোগ সুবিধা পাওয়া নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে তাতে সন্দেহ নেই। এদিকে ঢাকায় আরেকটা ঘটনা বেশ উদ্বেগজনক। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মানে ডিআরইউতে একটা গোল টেবিল আলোচনা চলছিল। হ্যাঁ, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান নিয়ে। সেখানে নাকি হামলা হয়েছে, কয়েকজনকে হেনস্থা করা হয়েছে। পুলিশ 16 জনকে আটক করেছে দেখলাম। হ্যাঁ, আটককৃতদের মধ্যে কিন্তু বেশ কয়েকজন পরিচিত মুখও আছেন। যেমন ধরুন আব্দুল লতিফ সিদ্দিকী, যিনি আগে আওয়ামী লীগে ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম, এরকম কয়েকজন। পুলিশ বলছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে গ্রেফতার দেখানো হবে। কারা আয়োজন করেছিল অনুষ্ঠানটা, আর হামলা করল কারা? আয়োজন করেছিল মঞ্চ ৭১ নামে একটা সংগঠন। ডক্টর কামাল হোসেনের প্রধান অতিথি থাকার কথা ছিল। আর হামলার অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের মধ্যে জামায়াতে ইসলামীর একজন স্থানীয় নেতার বক্তব্য সংবাদ মাধ্যমে এসেছে। তার দাবি, আয়োজকরা নাকি ইতিহাস বিকৃতি করছিল, তাই তারা তাদের পুলিশে দিয়েছে, আইন হাতে নেয়নি। কিন্তু আয়োজকরা তো হামলার কথাই বলছে। হ্যাঁ, আয়োজকদের পক্ষ থেকে হামলার অভিযোগই করা হয়েছে। তো এই ঘটনাটা মানে একদিকে মত প্রকাশের স্বাধীনতা, অন্যদিকে রাজনৈতিক অসহিষ্ণুতা বা আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, এই সব কিছু নিয়েই কিন্তু গম্ভীর প্রশ্ন তুলছে। দেশের ভেতরের এই সব ঘটনার পাশাপাশি একটু সীমান্তের দিকে তাকানো যাক। সম্প্রতি ঢাকাতে বিজিবি আর ভারতের বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হলো। সীমান্ত হত্যা কি কমবে, বা ওই যে পুশিনের অভিযোগ, ওগুলো নিয়ে কোনো সমাধান কি এলো? দেখুন, বৈঠক শেষে যে যৌথ প্রেস ব্রিফিং হয়েছে তাতে কিছু বিষয়ে একমত হওয়ার কথা যেমন বলা হয়েছে, কিছু বিষয়ে মতপার্থক্য থাকার কথাও কিন্তু বোঝা গেছে। যেমন ধরুন, সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার একেবারে বন্ধ করার ব্যাপারে 2 পক্ষের মধ্যে এখনও হয়তো পুরোপুরি বোঝাপড়া হয়নি। তাহলে তবে তারা প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার পরিহার করার বিষয়ে একমত হয়েছেন। শব্দটা খেয়াল করুন, পরিহার। এটা একেবারে বন্ধ করা নয়, তবে সেদিকে যাওয়ার একটা ইঙ্গিত হয়তো। এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে রাতে একসাথে টহল বাড়ানো, সীমান্তবাসীকে সচেতন করা, এসব ব্যাপারে তারা একমত হয়েছেন। আর ওই যে অবৈধভাবে লোক ঠেলে পাঠানোর অভিযোগ, পুশিন, ওটা নিয়ে বিজিবি তাদের উদ্বেগের কথা স্পষ্টভাবে জানিয়েছে। উত্তরে বিএসএফ নাকি বলেছে, এখন থেকে যদি কেউ অবৈধভাবে ঢোকার চেষ্টা করে, ধরা পড়ে, তাহলে তাদের প্রচলিত আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠানো হবে। হুট করে সীমান্তে ঠেলে দেওয়া হবে না। এখন এটা কতটা মানা হয় সেটাই দেখার। চোরাচালান নিয়েও তো কথা হওয়ার কথা। হ্যাঁ, মাদক, অস্ত্র, সোনা, জাল নোট, এইসব চোরাচালান বন্ধে রিয়েল টাইম মানে তাৎক্ষণিক তথ্য আদান প্রদান করা, প্রয়োজনে একসাথে অভিযান চালানো, এসব সিদ্ধান্ত হয়েছে।
সীমান্তরেখা নিয়েও কি কোনো কথা হয়েছে? কিছু অমীমাংসিত জায়গা তো আছে। হ্যাঁ, ফেনী নদীর মুহুরীর চর বা ধরুন ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল নদীর মতো কিছু জায়গার সীমানা নির্ধারণের কাজ দ্রুত শেষ করার জন্য তাগিদ দেওয়া হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার জন্য এগুলো খুবই জরুরি। তবে কি জানেন, এইসব চুক্তি বা সমঝোতা কাগজে কলমে যতটা ভালো শোনায়, মাঠে তার বাস্তবায়ন সবসময় ততটা মসৃণ হয় না। সীমান্ত হত্যা শূন্য নামানোর কথা তো আমরা আগেও অনেকবার শুনেছি। আচ্ছা, সীমান্ত থেকে এবার দেশের ভেতরে ফিরি, শিক্ষা খাতের দিকে। সেখানেও তো একটা অস্থিরতার খবর দেখলাম। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নাকি কমপ্লিট শাটডাউন ডেকেছে, মানে সম্পূর্ণ অচলাবস্থা। হ্যাঁ, এরকমই খবর। শিক্ষার্থীরা তাদের ৩ দফা দাবি পূরণের জন্যই কর্মসূচি ঘোষণা করেছে আর বলেছে দাবি আদায় না হওয়া পর্যন্ত এটা চলবে। এর প্রভাবও পড়তে শুরু করেছে, যেমন ধরুন বুয়েটে। সেখানে স্নাতক পর্যায়ের সব পরীক্ষা ১৮ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে। দাবিগুলো কি সেটা কি পরিষ্কার করে বলা হয়েছে? আর সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করছে? খবরের বিস্তারিততে দাবিগুলো ঠিক কি সেটা উল্লেখ করা হয়নি, তবে বোঝা যাচ্ছে এগুলো শিক্ষার্থীদের জন্য বেশ গুরুত্বপূর্ণ কোনো বিষয়। সরকার অবশ্য বিষয়টাকে আমলে নিয়েছে মনে হচ্ছে। দাবিগুলো খতিয়ে দেখতে একটা কমিটিও করা হয়েছে। ওহ, আচ্ছা। সেই কমিটির প্রধান আবার অন্তর্বর্তী সরকারের জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। উনি বলেছেন যে তিনি নিরপেক্ষ থেকে সমস্যা সমাধানের চেষ্টা করবেন, আর এর জন্য একটু সময় চেয়েছেন। আবার দেখুন, এর পাশেই ডিপ্লোমা প্রকৌশলীদেরও নাকি ৭ দফা দাবি আছে, সেই খবরও এসেছে। মানে সব মিলিয়ে শিক্ষা খাতে, বিশেষ করে প্রকৌশল শিক্ষায় একটা বড় ধরনের অস্থিরতা কিন্তু চলছে। তাহলে যদি পুরোটা একসাথে দেখি, আজকের আলোচনা থেকে যা বুঝলাম, বাংলাদেশ সত্যি একটা বেশ জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে যেমন পরিবেশ বিপর্যয়ে, বায়ুদূষণ নিয়ে ভয়াবহ উদ্বেগ, জনস্বাস্থ্যের ঝুঁকি, তার উপর ওষুধের দাম নিয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস। অন্যদিকে আগামী নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানারকম পরিকল্পনা, কৌশল, আবার মতপার্থক্য, সন্দেহ। এরই মধ্যে প্রশাসনের ভেতরে স্বচ্ছতা নিয়ে উঠছে প্রশ্ন, আবার রাজনৈতিক উত্তাপ থেকে সংঘাতের ঘটনাও ঘটছে। ঠিক। সীমান্ত পরিস্থিতি নিয়েও পুরোপুরি স্বস্তির জায়গা নেই, আবার দেশের ভেতরে শিক্ষা খাতেও অস্থিরতা। নিঃসন্দেহে। আর আজকের আলোচনা থেকে এটাও কিন্তু স্পষ্ট হলো যে এই সমস্যাগুলো কোনোটাই আসলে বিচ্ছিন্ন নয়, একটা আরেকটার সাথে জড়িত। যেমন ধরুন বায়ুদূষণ, এটা শুধু পরিবেশের বা স্বাস্থ্যের বিষয় না, এটা অর্থনীতির উপরও বিরাট প্রভাব ফেলছে। ঠিক। ওষুধের দাম বাড়ার পেছনে অর্থনৈতিক কারণ যেমন আছে, তেমনি প্রশাসনিক নজরদারি প্রশ্নটাও আসছে। রাজনৈতিক পরিস্থিতি ভালো না থাকলে তো প্রশাসনিক কাজকর্মেও তার প্রভাব পড়ে। আবার ধরুন রাজউকের প্লট কেলেঙ্কারির অভিযোগ বা ডিআরইউ এর ঘটনা, এগুলো তো পুরো শাসন ব্যবস্থা আর নাগরিক অধিকারের বড় প্রশ্নগুলো সামনে আনছে। সীমান্ত নিরাপত্তা যেমন আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাথে জড়িত, তেমনি শিক্ষা খাতের সমস্যাগুলো দেশের ভবিষ্যতের মানব সম্পদ তৈরির সাথে সরাসরি যুক্ত। ঠিক। এই যে একটার সাথে আরেকটার সংযোগ, এই আন্তঃসংযোগগুলো বুঝতে পারাটাই হয়তো আসল চ্যালেঞ্জ। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে। যখন একটা দেশের সামনে এতগুলো বড় চ্যালেঞ্জ একসাথে আসে, ধরুন পরিবেশ সংকট, জনস্বাস্থ্য সংকট, রাজনৈতিক অনিশ্চয়তা, দুর্নীতির অভিযোগ, ছাত্র অসন্তোষ, তখন এই সবগুলোকে একসাথে সামাল দেওয়ার জন্য, কার্যকরভাবে মোকাবেলা করার জন্য ঠিক কোন জিনিসটা সবচেয়ে বেশি দরকারি হয়ে পড়ে? প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নাকি রাজনৈতিক সদিচ্ছা, নাকি জনগণের সম্মিলিত সচেতনতা আর অংশগ্রহণ? উত্তরটা হয়তো ভবিষ্যতের দিকে তাকিয়ে খুঁজতে হবে আমাদের।